পৃথিবীতে যেটা আপনি ফরিদা আক্তার ইতিমধ্যে যে তিনি দিয়েছেন ব্যাখ্যা, যে আমাদের এখানে খুবই খুবই বিপজ্জনকভাবে সারা পৃথিবীতেই প্রাণের ক্ষয় ঘটছে। বিশেষত বিভিন্ন প্রজাতি এগুলো হারিয়ে যাচ্ছে, অ্যান্ড এগুলোকে আমরা আর পাচ্ছি না। এবং সেই ক্ষেত্রে আমাদের মতো দেশগুলো সবচেয়ে বেশি বিপন্ন, কারণ এই বিষয়ে সচেতনতা অত্যন্ত কম। এবং ফলে এটা আমাদের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনবে। বিশেষত যদি আপনারা ভেবে দেখেন যে আমাদের কৃষিতে এখনো পর্যন্ত যেই যেই মান্ধাতা আমলে কৃষি চলছে আধুনিকতার নামে, যে আপনি যে কৃষিতে আমাদের মাটি ধ্বংস হয়, যে কৃষিতে আমাদের প্রাণ বৈচিত্র্য ধ্বংস হয়, যে কৃষিতে আমাদের খাদ্য ধ্বংস হয়, ওই কৃষি আমাদের এই কৃষি অফিসাররা ওগুলোই প্রচার করছে। ঠিক আছে, আমি খুব অদ্ভুতভাবে দেখবেন যে যখন সেটা একটা প্রপাগান্ডা চালালো কোম্পানির পক্ষে, যে আপনার একটা দেশের যে সরকার পতন ঘটে ওই খালি বাড়ি থেকে আপনার কি বলে এই সার বন্ধ করার জন্য না, তার আরও মেলা, তার ঋণের সংকট আছে, তার অর্থনৈতিক সংকট আছে, বহু কিছু সংকট আছে। তারা মনে করছে আমার দিক থেকে যেটা হলো, যেটা আমি চেয়েছি আজকে বলতে, বিশেষত নয়া কৃষির সঙ্গে আমাদের এখনকার যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা আন্তরিক বা অন্তরের সম্পর্ক আছে। এবং আমি তাকে সবসময় প্রশংসা করেছি যে তিনি নয়া কৃষি নিজে দেখতে এসেছেন, কাউকে নিয়ে আসেননি। এবং নিয়ে এসে এবং তখন তিনি এখানে দেখে গেছেন যে নয়া কৃষিতে ফলন বেশি। খুব সিম্পল ব্যাপার। তারপরে হচ্ছে যে আমরা যেহেতু একর প্রতি যে উৎপাদন, একর প্রতি উৎপাদন আমাদের বেশি আবাদি এবং অনাবাদি মিলে। মানে আমি যদি আপনার এখানে ঠিকমতো নয়া কৃষি করি বা কোনো সার বিষ ব্যবহার না করি, তাহলে আমার মাছের উৎপাদন বাড়ে, আমার মুরগির উৎপাদন বাড়ে, আমার গরুর জন্য ঘাস পাই, আমার ছাগলের জন্য ঘাস পাই। ফলে উৎপাদন বলতে তো সবটা মিলে হবে। এখন যেটা তারা করে কোম্পানিগুলো, তারা দেখায় যে ধানের উৎপাদন বাড়ছে না, ধানের উৎপাদন কমছে। সেখানে একটা ফাঁকি আছে। কারণ আগে আমাদের দেশের কী করতো, আমাদের বাপদাদারা এমন একটা ধান করতো যেটা লম্বা হতো, যেটা পানি আসলে লম্বা হয়ে যেত, এবং লম্বা হলেও খড়টা পশু খাদ্য হতো, আর বাকিটা আমাদের কাজে লাগতো। আর এই ধরনের ধানের চাষ তারা কেন লাগাতো? কারণ হলো যে আমাদের যেটা বন্যা প্লাবিত এলাকা, ঠিক না? ফলে আমাদের তো এখানে পানি আসবেই। ফলে আপনি দেখেন যে হাওরকে ধ্বংস করে দিয়েছে 28-29 ধানের চাষ করে। এখন দোষ কিন্তু হয়ে গেছে আপনার ওই কৃষকের। কিন্তু আপনি তো শিখেছেন ওদেরকে হাওড়ে তো এই ধরনের ধান কোনো চাষ করতো না। দ্বিতীয়ত হাওড়ে আবার যেটা করেছেন, ওই যে ওখানকার ধান কাটার জন্য আগে ওই হারভেস্টার কিনছেন কোম্পানির, স্বার্থ রক্ষা করেছেন। এর আগে যে সরকার যেটা করেছে আওয়ামী লীগ। এখানে কী করতো আমাদের দেশে, ওই যখন আপনার এরকম ফসল কাটার সময় আসতো, তখন ওরা কী করতো, আপনার আরেকটা জেলা থেকে আরেক জেলা থেকে লোক নিয়ে আসতো। এখন একটা বছরে হাওড়ে আমাদের কোভিডের জন্য আমরা ওই মুভমেন্ট বন্ধ হয়ে গেছে। ফলে আমাদের যারা মজুর, আমাদের যারা এই কৃষি মজুর যারা, তারা একটা জেলা থেকে আরেকটা জেলা যেতে পারেনি। ফলে ওই একটা জিনিসের সুযোগ নিয়ে ধরে ওখানে আপনি হারভেস্টার দিচ্ছেন। সমস্ত কৃষি ব্যবস্থা কোম্পানির স্বার্থ রক্ষা করার জন্য চলছে। ফলে এটা তো অবিলম্বে বন্ধ করতে হবে। সেক্ষেত্রে আমি ধরুন আমাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছি, তিনি বুঝবেন ওটা। প্রথমত যে আপনি যে বড় ধরনের সংকট তিনি ফেস করবেন, ফলে আমি জানি না তিনি কি করে তার দলকে ক্ষমতায় রাখবেন। কারণ আপনি জ্বালানির সংকট হবে ভীষণ রকম। আমরা আনি বাইরে থেকে, ওই গ্যাস দিয়ে আমরা আবার সার বানাই। আমাদের তো সারের দরকার নেই। এবং আমাদের যে অর্গ্যানিক যে ম্যাটারটা জমিতে আছে, কিছু কিছু এলাকা অর্গ্যানিক ম্যাটার আছে, কিছু এলাকায় নাই। যেখানে যেখানে অর্গ্যানিক ম্যাটারটা কম, সেখানে আমরা নিঃসন্দেহে আমাদের একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিতে হবে। সেখানে একটা ট্রানজিশনের সময় লাগবে। ফলে আমাদের একটা কৃষি পরিকল্পনা লাগবে, যার দ্বারা আমরা কী করতে পারি, একর প্রতি ফলন বাড়ে, আমাদের মুরগির চাষ বাড়ে। যেমন নয়া কৃষিতে আমি আপনাদেরকে বলেছি, মাত্র 1.5 একরের মধ্যে আমরা 3.5 থেকে 5 হাজার মুরগি আমরা পালতে পারি। চিন্তা করেন, 1.5 একর মাত্র। আমি যদি 1.5 একরে যদি আমি এত মুরগি পালতে পারি, যদি আমি নয়া কৃষি পদ্ধতি শুরু করি, তো আমরা তো বাংলাদেশ থেকে মুরগি এক্সপোর্ট করে তো আমরা আয় করতে পারি। কারণ সারা পৃথিবীতে আজকাল কি প্রত্যেকে চায় অর্গ্যানিক ফুড। ফলে আমাদের মুরগি বলুন কি ছাগল বলুন, এখানে ব্ল্যাক বেঙ্গল আপনি দেখবেন যে এখানে অবশ্য আমি কম করি, ঈশ্বরদীতে করি। আমাদের মাছ দেখবেন, মাছের একটা বড় ধরনের আমাদের একটা উৎপাদন আমাদের প্রচুর বেড়েছে। আমরা কিচ্ছু দিই না, এখান থেকে খাওয়া তৈরি করি, সবই রিসাইকেল হয়। তাহলে আমাদেরকে অবিলম্বে যেখানে যেতে হবে, সংকটটা যদি আমরা কাটে উঠতে চাই, অবিলম্বে আমাদের একটা ট্রানজিশন প্ল্যান লাগবে। আমরা তো কালকে যেটা ঠিকই যে আমরা কালকে হঠাৎ করে তো আর সার বন্ধ করতে পারবো না। ফলে আমাদের একটা পরিষ্কার একটা ট্রানজিশন প্ল্যান লাগবে, এবং যেখানে যেখানে কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে। কারণ বিষ ব্যবহারের কোনো যৌক্তিকতা নাই, বিষ আমাকে কোনো সহায়তা করে না। বিষ ব্যবহার করলে আমার মূলত আক্রমণটা বাড়ে। এটা হচ্ছে মূলত
অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি। ফলে ওই বিষ ব্যবহারের পরিবর্তে অর্গ্যানিক বিষ, যেটা জৈবিক আমাদের বিষ বা বিভিন্ন রকম এই 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 ধরনের বালাই যখন আসে, এটার ব্যবস্থাপনা বলে, এটাকে ব্যবস্থাপনা করার অনেক রকম পদ্ধতি আছে। আমরা ফুল গাছ লাগাই, মানে ইয়েলো ফ্লাওয়ার যেগুলো করি, বিভিন্ন রকম গাছে মিশ্রণ করি, মিক্স ক্রপ করি। তাহলে বাংলাদেশকে একটা, অবশ্যই আমি মনে করি, যদি তারেক রহমান, যদি তিনি আমার এখানে এসে থাকেন এবং যদি তিনি নয় কৃষি বুঝে থাকেন, এবং মির্জা আলমগীর এই ঘরে উনি থেকে গেছেন, যদি তারা বুঝে থাকেন, এটা একটা বিশাল সুযোগ এসছে, বিশাল সুযোগ এসছে, যাতে বিএনপিকে অন্তত কৃষির ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা তারা রেখে তাদের পক্ষে একটা শক্তিশালী জনমত তারা গড়ে তুলতে পারবে। এটা আমি অন্তত মনে করি যে কৃষি একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আর দ্বিতীয়ত, আন্তর্জাতিকভাবে জ্বালানির যে এত বড় সংকট, এই সংকটটা এই সরকারের উচিত অবিলম্বে এখানে আপনি কি জ্বালানি গাছ লাগাবার জন্য উৎসাহিত করা। কিছু করার দরকার নেই, খালি প্রধানমন্ত্রীকে বলতে হবে যে আমি, যদি আপনারা আমাকে ভালোবাসেন, ভোট দিয়েছেন, তাহলে আমার জন্য আপনারা প্রত্যেকটা গ্রামে গ্রামে জ্বালানি গাছ বাড়ান। কারণ আমাদের আগামী দিনে একটা জ্বালানির সংকট আমাদের ভয়াবহভাবে বাড়বে। তো আমরা মনে করি যে অবশ্যই বর্তমান ব্যবস্থা, বিশ্ব যে ভূরাজনৈতিক যে পরিস্থিতি, যে বাস্তবতা, এটা আমাদের অনুকূল নয়। যেহেতু আমাদের অনুকূল নয়, এটাকে এই পরিস্থিতিতে নেভিগেট করা, এই পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাটা খুবই কঠিন বিষয়। সেটা আমি বারবারই সরকারি বলবো, খুবই কঠিন বিষয়। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সঙ্গে একটা চিন্তার একটা ভারসাম্য লাগবে তাদের। আপনি দেখেন ইতিমধ্যে কিন্তু মাজার হামলা করে এই আপনার ধরেন যারা একটা তথাকথিত ইসলামপন্থী, তারা কিন্তু একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, ওই ডক্টর ইউনূসের আমলে হচ্ছে। এরা কিন্তু খুবই সক্রিয়, এরা কিন্তু সীমান্তের দুদিকে আছে। কিন্তু আপনি এখানে কিন্তু যখন এটা করে, সীমান্তে কিন্তু আবার ওই গরু নিয়ে আপনার শুভেন্দু অধিকারী, কালকে আমি বাংলাদেশ দখল করব, শেখ হাসিনাকে তোমরা শাহজালাল বিমানবন্দরে কি গলায় মালা দিয়ে তোমরা নেবা, এই হুমকি সে দিয়ে যাচ্ছে। তো আমাদের তো বুঝতে হবে যে আমরা একটা ভূরাজনৈতিক ফাঁদের মধ্যে পড়ে গেছি। এই ভূরাজনৈতিক ফাঁদ থেকে বেরোতে হলে আমি মনে করি যে বর্তমান সরকারের অবশ্যই আমাদের কথা শুনতে হবে। যদি তারা আমাদের কথা না শোনে, তো শেখ হাসিনার পরিণতি কী হয়েছে তারা দেখেছেন। আমরা তো আর কালকে আপনার কী বলে, তার এমপি হওয়ার আমাদের কোনো ইচ্ছা নাই, তার মন্ত্রী হওয়ার আমাদের কোনো ইচ্ছা নাই। কিন্তু আমরা মনে করি অন্তত আমরা যে পরামর্শটুকু দিব, কখনোই অন্যায় কোনো কথা বলবো না। সরকারের সমালোচনার প্রয়োজন আছে, কিন্তু সরকারকে অন্যায় সমালোচনা আমরা করবো না। যখন সরকারের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করেন, তখন অবশ্যই আমরা মনে করি যে এই সরকারের পক্ষে জনগণ ভোট দিয়েছে, আমার পছন্দ না হতে পারে, কিন্তু এই সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করে নিয়ে এসে আপনি এখানকে আনবেন। আপনি জামাত এসছে বলে আপনি মাজার ভেঙে আপনি যে মিছিল হতেছে আবার আপনার যারা এর আগে পতিত যারা শক্তি, তো আমি মনে করি তারেক রহমানকে এসব ক্ষেত্রে অত্যন্ত দৃঢ়চিত্ত হতে হবে, দূরদর্শী হতে হবে। আমার শুধু একটাই ভয়, আমি এটা পাবলিকলি বলছি, আশা করি যে তিনিও খারাপভাবে নেবেন না, আপনার সাংবাদিক ভাইরাও খারাপভাবে নেবেন না, বোনরা খারাপভাবে নেবেন না। আমি মনে করি তার হাতে ক্ষমতা নাই। আমি খুব চিন্তিত, খুবই চিন্তিত। যদি তার হাতে ক্ষমতা থাকে, তাহলে তিনি যখন পার্লামেন্টে আছেন, তখন তার হয়ে অন্য কথা বলে কেন? এখানে বিপদ এসে গেছে। তো আমার দিক থেকে এটা ফলে আমি মনে করি এই জন্য প্রাণ বৈচিত্র্য দিবসটা উদযাপন না করা অত্যন্ত অন্যায় হয়েছে। অনেক বড়োভাবে তার উদযাপন করা উচিত ছিল। কেন করে নেই আমি জানি না, কারণ তার যে পরিবেশ মন্ত্রণালয় যিনি আছেন আব্দুল আওয়াল মিন্টু, আমি জানি না, তিনি তো কোম্পানির পক্ষের লোক, তিনি কি এটাকে সচেতনভাবে তিনি এটা করেন নাই, এটা আমি